হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা কথা বলবো আইটেম সংস নিয়ে, ইটস হিস্ট্রি, হাউ ইট কেম অ্যাবাউট এবং এটার যে কালচারাল ইম্প্যাক্ট আছে, এবং তার পাশাপাশি আমার আইটেম সং নিয়ে ব্যক্তিগত যে মতামত সেটাও রাখবো। তো প্রথমে আইটেম সং সম্পর্কে জানতে গেলে বা বুঝতে গেলে আপনাদের এটা বুঝতে হবে যে এটা এলো কোথা থেকে। এবার দেখুন, প্রত্যেকটা সিনেমাই না, প্রত্যেকটা দেশের সিনেমাই সেটার কালচারের রিফ্লেকশন। একটা দেশের কালচার, সেখান থেকেই সেখানকার সিনেমা উঠে আসে, সিনেমার ল্যাঙ্গুয়েজটা উঠে আসে। আমি যখন ফিল্ম হিস্ট্রি নিয়ে আলোচনা করেছিলাম, আমি অনেক পুরনো ভিডিওতে দেখবেন বলেছিলাম যে ভারতবর্ষের সিনেমা এই রকম, কারণ মানে এই রকম ইন দ্যাট সেন্স, যেমন ধরুন প্রচুর গান, প্রচুর নাচ, মেলোড্রামা, রোম্যান্স খুব স্ট্রং, সেন্টিমেন্টালিটি খুব স্ট্রং। তো এই এলিমেন্টগুলো ভারতীয় সিনেমায় এসছে বিকজ অফ দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য পার্সি থিয়েটার। পার্সি থিয়েটারের ইনফ্লুয়েন্সের জন্য, এবং তার পাশাপাশি আগেকার দিনে পালা পার্বণে রামায়ণ, মহাভারত সহ পৌরাণিক যে গল্পগুলো যেভাবে মানে রিপ্রেজেন্ট করা হতো, সেখান থেকে কিন্তু বর্তমান যে ভারতীয় সিনেমার ভাষাটা থ্রু সংস, ডান্স, সেন্টিমেন্টালিটি, রোম্যান্স, এই জিনিসটা কিন্তু ভারতীয় সিনেমাতে এসেছে। ঠিক সেম ভাবেই কিন্তু আইটেম সং বিষয়টাও একটা ওল্ড কালচারাল রেলিক থেকেই এসেছে, অ্যান্ড দ্যাট ইজ দ্য কোর্টিশিয়ান কালচার। ঠিক আছে, কোর্টিশিয়ান যে কালচার, তাওয়ায়েফ বলুন, বাইজি বলুন, এবং বাই দ্য ওয়ে এই শব্দগুলো হয়তো এখন শুনতে একটু শ্রুতিকটু লাগবে বা একটু অস্বস্তি হতে পারে, কারণ এখন এই শব্দগুলোর যে ডিনমিনেশনটা আছে, যে মানেটা আছে, সেটা কাইন্ড অফ চেঞ্জ হয়ে গেছে, নেগেটিভ হয়ে গেছে। কিন্তু সেই সময় যেটা ছিল, যে আগেকার দিনে যে কোর্টিশিয়ানরা যারা ছিলেন, যারা দরবারে আর কি মানে তাদের নৃত্য প্রদর্শন করতেন, তারা কিন্তু তাদের অ্যাকচুয়ালি দেওয়ার লাইক, কি বলবো, তারা মানে অনেক ক্ষেত্রে শিল্পের পৃষ্ঠপোষক ছিলেন এবং তাদের সমাজে উঁচু স্থান ছিল। তবে আপনারা যদি যে দরবার কালচারটা এবং এই কোর্টিশিয়ান কালচারটা দেখেন, এক্স্যাক্টলি আইটেম সং বিষয়টা এক্স্যাক্টলি একই আছে, জাস্ট প্রেজেন্টেশনটা পাল্টে গেছে। কোর্টিশিয়ান কালচারটায় কি ছিল, যে একজন নর্তকী, একজন ডান্সার, সে একটা গ্রুপ অফ মানে দরবার ভরা মানুষের সামনে সে নাচবে। নাচটা একটু প্রভোকেটিভ হবে, যেখানে তার যে সেক্স অ্যাপিলটা আছে সেটা হাইলাইট হবে কোথাও গিয়ে, এবং সেটা কোথাও গিয়ে মেল গেজকে অ্যাপিল করবে, সেটা কোথাও গিয়ে মেল গেজকে প্রভোক করবে। ইট শুড বি প্রভোকেটিভ ইন নেচার। আইটেম সং দেখুন এক্স্যাক্টলি তাই আছে, জাস্ট প্রেজেন্টেশনটা পাল্টে গেছে। সো ইটস আ কালচারাল রেলিক, এটা কিন্তু আকাশ থেকে পড়েনি। এবার ভারতবর্ষে আইটেম সং অ্যাকচুয়ালি খুব পুরনো একটা জিনিস, এটা আমরা হয়তো অনেকে বুঝি না। ভারতবর্ষের প্রথম যে সাউন্ড ফিল্ম ছিল 1931-এ আলাম আরা বলে, দ্যাট অ্যাকচুয়ালি হ্যাড অ্যান আইটেম সং। মানে সেই সময়কার আইটেম সং এর প্রেজেন্টেশন যেরকম ছিল, এবং মানে সেই সময় মাইথোলজিক্যাল বেসড সিনেমা হতো, তো সেখানে আর কি সেরকম মাইথোলজিক্যাল সেটিং এ একটা ইলাবোরেট সং অ্যান্ড ডান্স প্রেজেন্টেশন করা হতো, এবং এবং সেটাও যেটা বললাম কোথাও গিয়ে সেটা মেল গেজকে অ্যাপিল করার জন্য। এবং প্রথম আইটেম গার্ল যিনি আসছেন, তিনিও কিন্তু 1930s এ আসছেন। মানে হার নেম ওয়াজ মিস আজৌরি অর ম্যাডাম আজৌরি। তিনি একজন অ্যাংলো ইন্ডিয়ান মহিলা ছিলেন। শি ওয়াজ দ্য ফার্স্ট আইটেম গার্ল, মানে সেই সময়কার 1930-এর, মানে 1930s এর নোরা ফাতেহি, ভাবতে পারছেন? তো তারপরে আসছেন মিস কুক্কু মৌলি বলে একজন আসছেন, তিনিও আর কি অ্যাংলো ইন্ডিয়ান মহিলা। বাই দ্য ওয়ে, আমাদের ভারতের, এবং এই কথাগুলো আমি আগে আলোচনা করেছি, যে ভারতের সিনেমার প্রথম দিকে দেখবেন প্রচুর অ্যাংলো ইন্ডিয়ান নাম উঠে আসে। তার দুটো কারণ, অবভিয়াসলি একটা তো ভারতবর্ষ সেই সময় ব্রিটিশ শাসন ছিল, তো একটা সিগনিফিক্যান্ট অ্যাংলো ইন্ডিয়ান পপুলেশন ছিল ইন্ডিয়াতে, এবং সেকেন্ড কিন্তু হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে, বিশেষ করে অভিনয় মানে মহিলাদের ক্ষেত্রে, একটা কিন্তু বিশাল রকম স্টিগমা ছিল, যে মানে অভিনয় করতে যাওয়াটা, ইট ওয়াজ স্টিগমাটাইজ, বিশেষ করে হিন্দু কালচারে, টু অ্যান এক্সটেন্ট ইসলামিক কালচারেও। তো প্রথম দিকের যারা আর্টিস্ট আছেন, এবং সেটা রুবি মেয়ার্স হোক বা মিস আজুরি বা মিস কুকুর, যাদের কথা বলছি, দে আর অল অ্যাংলো ইন্ডিয়ান্স। এবং এই স্টেরিওটাইপটা ভাঙছেন বাঙালি নারীরাই, বাঙালি মহিলারা। কানন দেবীর আমার ভিডিওটা দেখে নেবে, আমি ডিটেলসে বলেছি। তো যাই হোক, তো 30s থেকে কিন্তু চলছে সেই সময়কার, সেভাবে যেভাবে প্রেজেন্ট করা হতো। তো 30s এ চলছে, 40s এ চলছে, 50s এ চলছে, লেট 50s এ আসছে হচ্ছে মানে দ্য গডেস অফ আইটেম সংস, অ্যান্ড দ্যাট ইজ হেলেন। এবার আপনি যদি ভারতবর্ষের আইটেম সং এর কথা বলেন, যদি 100টা শব্দ লেখেন, তার মধ্যে 40টা হবে হেলেনের, দ্য ইম্প্যাক্ট শি হ্যাড। এবং ফ্রম 1950s অল দ্য ওয়ে আনটিল মিড 80s ইভেন,
হেলেন কিন্তু পুরো আইটেম সংটাকে রাজত্ব করছে, এবং হেলেনের ডমিনেন্সের জন্য কিন্তু সেই সময়কার অন্যান্য যারা আইটেম গার্ল ছিলেন, সেটা বেলা বোস হোক, সেটা মাধবন্তী হোক, সেটা লক্ষ্মী ছায়া হোক, আরো অনেকের আছেন, তারা কিন্তু সেই প্রমিনেন্সে আসতেই পারেনি। হেলেন ওয়াজ দ্য মেন আইটেম গার্ল, এবং আইটেম গার্ল টার্মটা তখনও আসেনি। আইটেম গার্ল টার্মটা কখন এসছে আমি বলছি পরে। তো হেলেন ওয়াজ দ্য মেন আইটেম গার্ল ফর 25 ইয়ার্স। এবার 80s আসছে, হেলেনের এরাটা শেষ হচ্ছে। তারপরে কিন্তু আমরা নতুন একটা এরা দেখতে পাচ্ছি, সারপ্রাইজিংলি ইট ওয়াজ মাধুরী দীক্ষিত। আমরা হয়তো মনে রাখি না, আমরা মাধুরী দীক্ষিত অবভিয়াসলি ওয়ান অফ দ্য বিগেস্ট স্টার্স এভার, বাট মাধুরী দীক্ষিত কিন্তু মানে দ্য সং দ্যাট মেড হার সেন্সেশন ওয়াজ আ আইটেম সং, তেজাবে যে এক দো তিন গানটা ছিল, দ্যাট মেড মাধুরী দীক্ষিত আ স্টার। সেটা ট্র্যাডিশনালি আইটেম সং না, মানে মাধুরী দীক্ষিত ওয়াজ দ্য লিড অ্যাক্ট্রেস, বাট প্রেজেন্টেশনটা কিন্তু ওই আইটেম সং এর মতনই। সেটা আপনি যদি পুরো ব্যাপারটা দেখেন, সেটাও একটা সেটাও কোথাও গিয়ে একটা প্রভোকেশন, সেটাও কোথাও গিয়ে একটা মেল গেজকে অ্যাপিলই কিন্তু করছে। তো মাধুরী দীক্ষিত বিকেম আ স্টার থ্রু দ্যাট, এবং 90s-এও আমরা দেখতে পাচ্ছি যে এই যে আর্টটা এটা রিফাইন হচ্ছে। চায়না গেটে উর্মিলা মাতোন্ডকারের টাম্মা টাম্মা ওয়াজ অ্যান ইন্টারন্যাশনাল হিট, এবং আই থিঙ্ক চায়না গেট আছে 1998-এ। 1999-এ একটা সিনেমা আছে দ্যাট ইজ শুল। এই সিনেমাটার হয়তো নাম অনেকে শোনেননি, মনোজ বাজপেয়ী এর সিনেমা, খুব ভালো সিনেমা, দেখতে পারেন। তো শুল সিনেমাতে একটা গান ছিল, মে আই হুঁ ইউপি বিহার লুটনে, শিল্পা শেট্টির শিল্পা শেট্টির ওপরে পিকচারাইজ করা, শি ডান্সড ইন দ্যাট। তো এইখানে প্রথমবার আইটেম গার্ল কথাটা আসছে। আইটেম সং, আইটেম নাম্বার এবং আইটেম গার্ল, মানে আইটেম, এই বিষয়টা প্রথমবার আসছে হচ্ছে মে আই হুঁ ইউপি বিহার লুটনে, এই শুলের গানটার মাধ্যমে। জিনিসটা চলছে কিন্তু 1930s থেকে, যেটা বললাম সেই আলামারা 1931 থেকে কিন্তু চলছে। লেট 90s-এ গিয়ে এটা একটা নাম পেলো, আইটেম সং। তো 2000s-এ যখন আমরা ঢুকছি, দুটো জিনিস প্যারালালি হচ্ছে। একটা হচ্ছে আর্লি 2000s-এ আপনারা যদি দেখেন, সেই সময় এমটিভিতে দেয়ার ওয়াজ আ রেভলিউশন, এবং সেইখানে অনেক পুরনো যে গানগুলো ছিল, সেটা কাঁটা লাগা হতে পারে, সেটা এক পারদেসি মেরা দিল লে গয়া হতে পারে, আরো অন্যান্য গান ছিল, আমরা লুকিয়ে লুকিয়ে সবাই দেখেছি, অস্বীকার করার জায়গা নেই। তো সেখানে সেটাও কিন্তু কোথাও গিয়ে ওই প্রভোকেশনের লেভেলটা, বা কোথাও গিয়ে ওই যে বললাম, যেটা বারবার করে আমি যে টার্মটা ইউজ করছি, মেল গেজ, সে কোথাও গিয়ে মেল গেজ প্রভোগ করার লেভেলটা কিন্তু অনেকটা বাড়িয়ে দিচ্ছে, এবং সেটা কিন্তু আমরা সিনেমার রিফ্লেকশন দেখতে পাচ্ছি। এবং সেই সময় ইয়ানা গুপ্তা আসছে, মালাইকা আরোরা আছে, হু আর স্পেসিফিক্যালি আইটেম গার্লস, মানে তারা কিন্তু, মালাইকা আরোরা বা ইয়ানা গুপ্তা, এরা কিন্তু কোনো সিনেমায় অ্যাজ পার কোনো রোল করেনি, তাদের ওই নাচার জন্যই, মানে তাদের পুরো যে ফেমটা ছিল বা তাদের পুরো কেরিয়ার যেটা ছিল, সেটা কিন্তু ইট ওয়াজ বেসড অন দ্য আইটেম সংস। এবং 2000-এ অ্যাকচুয়ালি একটা পজিটিভ চেঞ্জও আমরা দেখতে পাচ্ছি। আইটেম বয় আসছে, হুইচ ইজ লাইক আ পজিটিভ রিপ্রেজেন্টেশন। ফার্স্ট যে আইটেম বয় হিসেবে আসছে, সেটা হচ্ছে রাক্ত সিনেমাটা ঝুল সিনেমা, কিন্তু গানটা আমার খুব ফেভারিট, সেটা হচ্ছে কিয়া ম্যানে সোচা, ওয়ান লাভের যে হিন্দি রিমেকটা করেছিল, শান গেয়েছিল। সো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট আইটেম সং ডান বাই আ মেল। এবং তারপরে শাহরুখ খান করছে, অন্যান্যরাও করছে। তো একটা কিছুটা একটা জেন্ডার নিউট্রালিটির জায়গায় এলো, এবং আইটেম সং ব্যাপারটা কিন্তু প্রচন্ড পপুলার হওয়া শুরু করলো, এবং ফিভার পিচে পৌঁছালো হচ্ছে 2010-এ গিয়ে, যেখানে একটা 110 কোটি 120 কোটি তখন যা পপুলেশন ছিল, লোকের দেশের মেন আলোচনা হচ্ছে মুন্নি ভার্সেস শিলা কি জওয়ানি ভার্সেস মুন্নি বাদনাম হুই। মুন্নি বাদনাম হুই ওয়াজ অ্যাকচুয়ালি পার্ট অফ আ হিট সং, হিট মুভি, দাবাং ওয়াজ দ্য বিগেস্ট হিট অফ দ্যাট ইয়ার। শিলা কি জওয়ানি একটা ঝুল ফ্লপ সিনেমা, মানে 30 মার্কা আল্ট্রা ফ্লপ সিনেমা, আল্ট্রা ডিজাস্টার সিনেমা। তো সেটার পার্ট ছিল, বাট যাই হোক, ইট ওয়াজ দ্য ন্যাশনাল ডিবেট। একটা 110 কোটির দেশে মুন্নি না শিলা, এটা হচ্ছে ইট বিকেম দ্য ন্যাশনাল ডিবেট। তো তারপরে 2000-এ অ্যাকচুয়ালি একটু ডাই ডাউন করে যাচ্ছে মিড 2010-এ কি, কারণ বিশেষ করে বলিউডের যে ফোকাসটা ছিল, সেটা যেহেতু একটু ছোট শহর কেন্দ্রিক, যেটা আমি বলি রিয়েল ইন্ডিয়ান সিনেমা, মানে ছোট শহর ভিত্তিক বা ওরকম একটু রিয়েল লাইফ ঘেঁষা স্টোরি, মানে যেগুলো করে রাজকুমার রাও, আয়ুষ্মান খুরানা, তারপরে সুশান্ত সিং রাজপুত, এরা স্টার হচ্ছে। তো আইটেম সং ব্যাপারটা ডাই ডাউন করে গেছিল। রিসেন্ট 2-3 বছরে আমি আবার দেখছি, আই হেট দিস, যে আবার কিন্তু আইটেম সং বিষয়টা কাম ব্যাক করছে, আবারও কিন্তু ওই প্রমিনেন্ট, যেটা ওই 2000 মিড 2000s থেকে আর্লি 2010s অব্দি ছিল, যে প্রত্যেকটা সিনেমায় একটা গান, মানে আইটেম সং আছে, এবং সেই আইটেম সংটাকে প্রচন্ড পরিমাণে প্রমোট করা হচ্ছে। মানে এই জিনিসটা লাস্ট 2-3 বছরে, বিশেষ করে পুষ্পাতে ওই গানটার পরে উ আন্টা মা বাবা, মানে আই প্রবলি মিস প্রোনাউন্সড ইট,
বাট এনিওয়ে মানে কোন গানটা বুঝতেই পারছেন, সামান্থা আর ইয়ের যে গানটা। তো ওটার পরে অ্যাকচুয়ালি দ্য আইটেম সং ইজ মেকিং আ কাম ব্যাক। এবার দেখুন আইটেম সং সম্পর্কে আমার যেটা বক্তব্য, আইটেম সং আমার অ্যাজ আ মানে আই ডোন্ট মাইন্ড ইট এক্সিস্ট, যেটা বললাম এটা ওল্ড কালচারাল যে রেলিক যেটা ছিল কোর্টেশিয়ান কালচার, সেটারই কাইন্ড অফ কন্টিনিউয়েশন। সেটা ভালো খারাপ সেটা আপনারা বলতে পারেন, বাট ইট ওয়াজ অলওয়েজ পার্ট অফ আওয়ার কালচার। আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে আইটেম সং জিনিসটা সিনেমাতে খুব বেশি কিছু অ্যাড করে না। মানে আপনি অনেক সিনেমা এরকম আছে যেটা হয়তো আইটেম সং বিশাল হিট কিন্তু সিনেমা ফ্লপ, যেটা সব থেকে ভালো এক্সাম্পল যেটা একটু আগেই বললাম শিলা কি জাওয়ানি, সুপার ফ্লপ সিনেমা, বা তিস মার খান গানটা তো অত হিট হয়েছিল। তো আমার মনে হয় না যে আইটেম সং অ্যাডস এনিথিং, মানে বিশেষ করে আইটেম সং গুলোকে যেভাবে ইনক্লুড করা হয়, ধরুন আপনি একটা ইয়ে মেরা দিলেন মতো গান যেটা অ্যাকচুয়ালি প্লট এবং ক্যারেক্টারটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, ইট ইজ স্টিল অ্যান আইটেম সং। সেটাও কোথাও গিয়ে ওই মেল গেসকে প্রভোগ করেই বানানো হচ্ছে, বাট ইট ইজ অ্যাকচুয়ালি টেকিং ফরওয়ার্ড দ্য প্লট। এবং তা বাদ দিয়ে এখন যে আইটেম সং গুলো আমরা দেখছি বা অন্যান্য আগেও যেগুলো হয়েছে, জাস্ট সিনেমাটা 4-5 মিনিটের জন্য জাস্ট পজ করে গেল, 4-5 মিনিটের জন্য পজ করে গেল, নাচন কোদন হলো, তারপরে আবার সিনেমা রিজিউম করলো। সো আই হ্যাভ নেভার বিন আ ফ্যান অফ আইটেম সংস। আইটেম সং মানে আমি আইটেম সং এজ আ কনসেপ্ট বলছি। অনেক আইটেম সং আছে যেগুলো গান হিসেবে আমার শুনতে ভালো লাগে, সেটা তো আগেই বললাম। তো আমার অ্যাজ আ কনসেপ্ট আইটেম সং খারাপ মানে ভালো লাগে না। এবং সেটা কিন্তু ওই কারণে না, যেটা আমি মানে অনেকে বলে যে এটা নেগেটিভ একটা এফেক্ট পড়ছে, এটা হয়তো সোসাইটিতে একটা খারাপ এফেক্ট হচ্ছে, মেয়েদেরকে অবজেক্টিফাই করা হচ্ছে, এটা আমি এই দিক দিয়ে দেখছি না। কারণ যেটা বললাম, ইট হ্যাজ অলওয়েজ বিন পার্ট অফ আওয়ার কালচার, বিট মানে ফর গুড অর ফর ব্যাড। আমার যেটা প্রবলেম ফ্রম সিনেম্যাটিক পয়েন্ট অফ ভিউ, ইট ডাজ নট অ্যাড এনিথিং। তো আপনাদের বক্তব্য কি আছে, আপনারা আইটেম সং জিনিসটাকে কিভাবে দেখেন বা আপনাদের পছন্দ অপছন্দ সেগুলো আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।